গল্প বিটুইন লাভ অ্যান্ড লাইস, লেখনীতে লামিয়া রহমান মেঘলা। গল্প পর্ব 2। রেহানের গাড়িটায় এসে থেমেছে বিরাট এক 5 তারকা হোটেলের সামনে। হোটেল মিডনাইট, বড় বড় অক্ষরে নেমপ্লেটটা লেখা। ঈশা দেখল জলমলে আলোকসজ্জায় সব কিছু নতুনের মতো সজ্জিত। বাহির থেকে দেখেই হোটেলের ওরা অনুভব করা যায়। রেহান গাড়ি থেকে নেমে ঈশার দিকে দরজাটা খুলে হাত বাড়িয়ে দেয়। ঈশা রেহানের হাত ধরে বেরিয়ে আসে। ডোরম্যান দৌড়ে এসে ওদের সামনে দাঁড়ায়। স্যার, ম্যাম, ওয়েলকাম। রেহান কোনো উত্তর দিল না। ঈশাকে নিয়ে সোজা ভেতরে চলে আসে। চারদিকে ডিউটিতে পোশাকে গার্ডস ছড়িয়ে আছে। সকলে ব্যস্ত পার্টি করতে। লাল পানির ছড়াছড়ি, মেয়েদের পোশাক হাঁটুর নিচে নেই। সবার ড্রেস কোড বোধহয় হাঁটু খোলা পোশাক। ঈশার পরনে শুধু সাবলীল পোশাক। দেখা যায় কিছু বার ডান্সারও আছে। তারা প্রত্যেকে কোনো না কোনো ছেলের সঙ্গে চিপকে আছে। ঈশার চাহনি বিহিত। সব কিছুর মাঝেও কেমন গা ছমছম অনুভব হচ্ছে তার। রেহান ঈশাকে নিয়ে পার্টি লাউঞ্জে প্রবেশ করতেই সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলে। তবে ঈশার দিকে সবার চাহনি বেশিক্ষণ টেনেনি। রেহানের একটা হিংস্র চাহনি সবাইকে মেজের দিকে তাকাতে বাধ্য করে। ঈশা রেহানের শার্টের হাতা টান মারে, শুনুন। রেহান ফিরে চায়। রেহানের পরনে কালো পোশাক। রেহানের নীলাভ চোখজোড়া আজ একটু বেশি আকর্ষণ করছে কি? আমার কেমন লাগছে? রেহান কথাটা শুনে কিছুক্ষণের জন্য ঈশার চোখের দিকে তাকিয়ে থাকে। ঈশার চোখে অদ্ভুত এক মায়া আছে, যে মায়ার প্রেমে 1000বার পড়লেও কম হয়ে যাবে। রেহান এগিয়ে এসে ঈশার অতি নিকটে দাঁড়ায়। এই পৃথিবীতে যদি তোর কাউকে ভয় পাওয়ার লাগে, তাহলে সেইটা আমারে পাইস। আমি সেই যে তোর ক্ষতি করতে পারি। ভাইও এত রাগে না যতটা আমি রেগে যাই। আমরা ব্যতীত অন্য কারোর সাহস নাই তোরে স্পর্শ করার। ভয় পেতে হলে আমাদের পাইস। পালাই পালাই করার আগে ভাবিস আমাকে কথা। এই পুরো দুনিয়ায় তোর ভয়েও আমরা, ভালোবাসবো আমরা। ঈশা এই কথাগুলো শুনে হাম্বকের ন্যায় দাঁড়িয়ে আছে। কি বলবে এই কথার বিপরীতে সে? রেহান ঈশার হাত ধরে ঈশাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। ঈশা খেয়াল করে সব নামি নামি ব্যবসায়ীদের মেলা, কোটিপতির সরাসরি। ডান পাশে বিরাট একটা এরিয়া জুড়ে সুন্দর করে ডেকোরেট করা আর্শিয়ান কাউচের উপর বসে আছে পায়ের উপর পা তুলে রেহান। ঈশাকে নিয়ে সেখানে চলে যায়। আর্শিয়ান এক পলক ঈশার দিকে তাকিয়ে আছে। কি মারাত্মক সুন্দরী দেখাচ্ছে তার বউকে। আর্শিয়ানের মস্তিষ্কে ঈশার সঙ্গে হওয়া প্রথম দেখার স্মৃতিটা এখনো তাজা। অথচ কতগুলো বছর কেটে গেছে, তাই না? আর্শিয়ান ঈশাকে পাশে বসায়। রেহান ঈশার অন্য পাশে বসে। এই প্রথম এই দুই বেটার মাঝে বসে ঈশার শান্তি লাগছে। ঈশার মনে হচ্ছে সে এখানে সেফ। আশেপাশের মানুষগুলোকে আর মোটেও ভালো লাগছে না। আর্শিয়ান নিজের পরনের কোটখানা খুলে ঈশার শরীরে জড়িয়ে দেয়। ঈশা ফিরে যায়। রেহান ওর জন্য গরম কাপড় আনিস নাই কেন? মাথায় আসে নাই। আর্শিয়ান আরও কিছু বলবে তার আগেই ওয়াসিফ একটা ছেলেকে ওদের সামনে পায়ের কাছে ছুঁড়ে ফেলল। ওয়াসিফের এমন কাণ্ডে আর্শিয়ান এবং রেহান অবাক হয়ে যায়। ভাই, এই সেই যে আমাদের থাইল্যান্ডের সাথে করা ডিলের রিপোর্ট চুরি করে ফাঁস করেছে। এখানে এসেছিল উদ্দেশ্য নিয়ে। ওর হাতে গান ছিল, ভাবের দিকে তাক করে রেখেছিল। ওয়াসিফের সব কথা শোনার পর দুই ভাই রাগে কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে।
লোকটা আরশিয়ানের পায়ের কাছে এসে বসে পড়ে। ক্ষমা করুন স্যার, ক্ষমা করুন। আমার দুইটা বাচ্চা আছে। আমাকে অর্ডার করেছিল মিসেস ঈশাকে মারার, না হলে ওরা আমার বউ বাচ্চাকে মেরে ফেলতো। রেহান কিছু বলবে তার আগেই আরশিয়ানের হাতটা সামনে থাকা ব্যক্তিটার বক্ষ ভেদ করে ভেতরে চলে গেল। এমন কাণ্ড চোখের সামনে দেখে ঈশার চোখ বড় বড় হয়ে যায়। মুহূর্তের মাঝে লোকটার কম্পিত হৃদয়ে হৃৎপিণ্ডটা আরশিয়ার হাতের উপর বেরিয়ে আসলো। আরশিয়ান রক্তে স্নান করেছে, তার সাথে ঈশার মুখেও ছিটে ফেলেছে। ঈশা এমন দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায়। নিঃশ্বাস গলায় আটকে আসছে। চারদিকে সবাই তখনও স্তব্ধ, মূর্তির ন্যায় সামনে আরশিয়ানের দিকে তাকিয়ে। ঈশা দেখল আরশিয়ানের হাতের নখ শাবাকের দিকে বড় দেখাচ্ছে, যেন জঙ্গলের কোনো ভয়ঙ্কর জন্তুর মতোই। ঈশা মুহূর্তে চেতনা হারায়। রেহান ঈশাকে সময় থাকতে আঁকড়ে ধরে। আরশিয়ানের বাদামি চোখ জোড়া থেকে ক্রোধ কোনো নামেনি। অদ্ভুতভাবে তার শরীর থরথর করে কাঁপছে। ওয়াসিফ পরিস্থিতি সামাল দিতে গার্ডসদের ইশারা করে। গার্ডসরা সবাইকে বের করে দেয় লাউঞ্জ থেকে। রেহান ঈশাকে পাঁচকুলে তুলে পাশের ভিআইপি রুমে নিয়ে যায়। ঈশাকে শুইয়ে ঈশার শরীর থেকে পোশাক বদলে রক্ত পরিষ্কার করে দেয়। রেহান বেরিয়ে এসে দেখে লাউঞ্জে একেবারে শূন্য। মাত্র এতটা সময়ের ভেতরে পুরো জায়গাটা পরিষ্কার হয়ে গিয়েছে। রেহান হেঁটে এসে আরশিয়ানের পাশে বসে। আরশিয়ানের মুখশ্রী তখনও গম্ভীর। কী ভাবছো ভাই? আরশিয়ান নীরবে উত্তর দিল, ভাবছি পাওলো এত ক্ষমতা কোথায় পেল? ওকে পেছন থেকে কেউ সাহায্য করছে। আমি জানি কে সাহায্য করছে। রিক। কোন শালার এত সাহস হবে? ঈশার চোখের সামনে এই কাজটা করা উচিত হয়নি। আমি চাই ইস্যু শক্ত হোক। এমনি সব সময় ডরালে চলবে না। আরশিয়ান দীর্ঘশ্বাস ফেলে। আমাদের জন্য ওর ঘৃণার মাত্রা বেড়েই চলেছে। ঘৃণা হইলেও আমরা, ভালোবাসলেও আমরা, মরলেও আমরা, বাঁচলেও আমরা। এর সম্পর্ক শেষ হইবার নয়। ওর নেওয়া নিঃশ্বাসটুকুর প্রতিও আমরা যত্নশীল। আরশিয়ান কিঞ্চিত বাঁকা হাসে। আমি রিকের প্রতিটা নারীর খবর চাই। লাশটারে প্যাকেট কইরা পাঠানোর ব্যবস্থা করো। পাঠাবো। ওটাকে দুটুকরো করে পাঠাবো। একটা যাবে পাওলোর কাছে। গ্রেট আইডিয়া। রেহান কও। আমি ঈশার কাছে যেতে চাই। সাবধানে এসো। তোমার দেখে চিৎকার করতে পারে। মাথা ঠান্ডা রাখো। আমাকে মাথা ঠান্ডা রাখতে বলেছিস? হ্যাঁ, এর কারণ আমি জানি এর ওপর রাগ কন্ট্রোল করাটা কোনো সাধারণ বিষয় নয়। ঈশার ঘুমন্ত মুখশ্রী এক অনাবৃত কবিতার ন্যায়, যেন বহু বছর তৃষ্ণার্ত প্রতীক। পানি পেলে যেমন শান্তি, অমনটা অনুভূতি দেয়। আরশিয়ানের ডান হাতে ঈশার একগুচ্ছ কালো চুল। ঈশার চুলগুলো মারাত্মক সুন্দর, একটু বেশি কালো, ঘন এবং লম্বা। আরশিয়ান ক্ষণিকের জন্য চুলের ঘ্রাণ নিচ্ছে, আবার পুনরায় তাকিয়ে ঈশার ঘুমন্ত মুখশ্রী দেখছে। কিছুক্ষণ পর ঈশা নড়াচড়া শুরু করে। আরশিয়ান তখনও ঈশার থেকে সরেনি। ঈশার চোখ খুলে নিজের এত কাছে আরশিয়ানকে দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ আগে ঘটনা ঈশার মস্তিষ্কে এখনও তাজা। ঈশা কিছু বলতে পারছে না। তার জীবনে ঘটা সকল ভৌতিক ঘটনা থেকেও মারাত্মক ভয়ানক ছিল। ঈশা সরে যেতে নিলে আরশিয়ানের হাতে ঈশার চুলগুলো শক্ত করে ধরে বসে। ঈশার চুল টান অনুভব করে, সেই সাথে তীব্র ব্যথা। ঈশা পুনরায় জায়গায় ফিরে আসে। আরশিয়ানের চুল শক্ত হয়ে আসে। কোথায় যাচ্ছ? দূরে থাকুন, স্পর্শ করবেন না। মাত্র এই হাতে আপনি কাউকে খুন করেছেন। এই হাত কারো রক্তে রাঙা। ঈশার চিৎকার শুনে আরশিয়ান ঘাড়টা কাত করে তাকায়। আরশিয়ান যখন ঘাড়টা কাত করল, ঈশার মনে হলো খাঁটি কোনো পাগল সে মানুষ
অথবা জঙ্গলে কোনো ভয়ঙ্কর মানুষকে জানোয়ারের চোখ দুটো তাকিয়ে আছে তার দিকেই। ঈশা তার শিকার। আরশিয়ান প্রচণ্ড পরিমাণে বিরক্ত, প্রচণ্ড রাগও হচ্ছে। সে আর একটু সংকুচিত হতে নিলে ঈশা পুনরায় পিছিয়ে যায়, কিন্তু এরপর হওয়া কাণ্ডের জন্য ঈশা প্রস্তুত ছিল না। আরশিয়ান ঈশার কোমরের নিচে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরে হেঁচকা টান মারে। ঈশা আরশিয়ানের একেবারে নিচে চলে আসে এবং কোমরে প্রচণ্ড চোট পায়। ঈশা ফেল ফেল করে তাকিয়ে আছে। আরশিয়ানের ফর্সা গাল রক্তিম বর্ণ ধারণ করেছে। ডু ইউ হ্যাভ এনি ফাকিং আইডিয়া? তোকে স্পর্শ না করে আমরা তোর উপর কতটা মেহরবানি করছি। তুই বিয়ে করা বউ, চাইলে তোকে সেকেন্ডে ধ্বংস করে দিতে পারি, কিন্তু তোকে সময় দিচ্ছি। এর মানে এই না যে তোকে স্পর্শ করব না। এই বেয়াদব! বিয়ে মানুষ ঘরে শোপিস করে সাজানোর জন্য করে, তুই বউ লাগিস? তোরে উঠাই রাখবো আলমারিতে সারা জীবন। আরশিয়ানের চিৎকার শুনে ঈশা স্তব্ধ হয়ে যায়। কিছুই বলার আর সাহস সঞ্চয় করতে পারে না সে। কাঁচুমাচু হয়ে সংকুচিত হয়ে আছে। আরশিয়ান ঈশার গাল দুটো শক্ত করে মুঠোবন্দি করে এক হাতে, বউ আমাদের, ফাকিং বউ, গট ইট। আরশিয়ানের চিৎকার শুনে ঈশা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। লুক অ্যাট মি ডার্লিং, এখন কিছু করছি না। আরশিয়ান খানিকটা ঝুঁকে যায় ঈশার কানের কাছে। সত্তা যখন দুটো, তখন বাসরটাও দুজনের সাথে হবে জান। আরশিয়ান কথাটা বলে ঈশার কানের লতিতে কামড় বসায়। ঈশার শরীর প্রচণ্ড রকমভাবে কম্পন দিচ্ছে। আরশিয়ানের করা কাজটা ঈশার ভেতর অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। আরশিয়ান ঈশার বুকের মাঝে মাথা রাখল। ঈশার কানে ইনহেল করার সাথে সাথে এক অদ্ভুত প্রশান্তি, শীতল শিহরণ উঠে এলো। আরশিয়ান এতটা কাছে এভাবে যায়নি ঈশার কখনো, তাই অনুভূতি দুজনের কাছে নতুন। ঈশা পাথরের মূর্তির ন্যায় আরশিয়ানের নিচে শুয়ে আছে, কিছু বলার সাহস হচ্ছে না। ভায়োলেন্স অ্যালার্ট! ঈশা নিজের আতঙ্কিত সত্তা বুকে নিয়ে ওই অবস্থায় ঘুমিয়ে যায়। আরশিয়ান যখন অনুভব করে ঈশার আর কোনো নড়াচড়া করছে না, তখন ঈশাকে ছাড়ে সে। ঈশার কপালে ঘামে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেয়। আলতো হাতে ঘাম মুছিয়ে কপালে ওষ্ঠ ছোঁয়ায়। ঘুমিয়ে ভালো করেছো জান। আমি চাই তুমি সর্বদা এমন করেই নীরব থাকো। আরশিয়ান রুম থেকে বেরিয়ে চোখের সামনে এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রেহানের হাতে তার তলোয়ার চুইয়ে তখনও রক্তফোঁটা মেঝেতে পড়ছে। রেহানের নীলাভ চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠেছে। প্রচণ্ড ক্রোধে কপালের শিরাগুলো বেরিয়ে এসেছে। আরশিয়ানের উপস্থিতি টের পেয়ে রেহান ফিরে দাঁড়ায়। আরশিয়ান সোজা রেহানের চোখের দিকে তাকিয়ে সব বুঝতে পারে। অতীত। রেহান ওয়াইনের গ্লাসে শেষ চুমুক দেওয়ার পর লক্ষ্য করল তাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে পিশাচের দল। যদিও তাদের অভয় দেখে মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু ওদের আসল পরিচয় রেহান ভালো করেই জানে। রেহান শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সোজা। হঠাৎ করে ওদের ভেতর থেকে চিৎকার করে হাসির শব্দ ভেসে আসতে লাগলো। ভয়ঙ্কর কণ্ঠে আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। ভয় লাগছে না আমাদের? একটু ভয় লাগছে না? কিরে, এখনই তোর রক্ত মাংস আলাদা করে ফেলবো। সেই রক্তে স্নান করাবো আমাদের প্রভুকে। কথাগুলো শুনে শুনে রেহান হেসেই ফেলল। রেহানের ঠোঁটের কোনায় বাঁকা হাসি দেখে উপস্থিত পিশাচগুলো পাগলের মতো হতে শুরু করলো। তাদের হাড়ে মটমট শব্দ করে হাত পা বাঁকিয়ে যেতে শুরু করলো। পাশ থেকে একটি হাত রোহানের হাত স্পর্শ করার পূর্বেই রেহানের নীলাভ চোখের মণিজোড়া উজ্জ্বল হয়ে উঠল। হাত থেকে বেরিয়ে এলো একটি তলোয়ার। মুহূর্তের মাঝে শুরু হলো অসম্ভব ভয়ঙ্কর একটি রক্তযুদ্ধ। চারদিকে পিশাচদের হাত কেটে কেটে ছিটে পড়ছে। রেহান ততক্ষণে স্নান করেছে। রেহানের চোখে হিংস্রতা ভয়ানক।
আগুনের ন্যায় গরম তার শরীর। রেহান তার নেকড়ে রূপ ধারণ করার পূর্বেই প্রায় অর্ধশতের মতো পিচাস হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। বাকিদের সাহস হলো না, তারা হওয়াতে মিলিয়ে মিলিয়ে যেতে লাগলো। রেহানের শরীর ক্রোধে থরথর করে কাঁপছে, হিংস্রতা স্পষ্ট। বর্তমান। তুই ঠিক আছিস? হ। পাউলারে আমি আজই মাইরা ফেলবো। শান্ত হ। তুই জানিস ও এক পিচাস ডাইনির পূজা করে। তো কি হইছে? প্রতিদিন হিংস্র হওয়ার থাইকা একদিনে মাইরা ফেলা ভালো। পাউলোর পিচাস ডাইনির অমরত্বের জন্য প্রয়োজন ঈশাকে, আর পাউলোর প্রয়োজন ডাইনিকে। আমার ঈশার দিকে যে চোখ উঠবে তা ধ্বংস করে দেব আমি। আরশিয়ান রেহানের হাত থেকে তলোয়ারটা নিয়ে নেয়। ছেলেটা এই মুহূর্তে তার ভেতর নেই। এমন অবস্থায় নিজের কোনো ক্ষতি করে ফেললে কি হবে? রেহান ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ঠান্ডা মাথার গোষ্ঠী কেলাই। বাচ্চাকে আমি টুকরো টুকরো করে ভাসাবো। দুই ভাইয়ের কথার মাঝেই পাশে থাকা বিরাট স্ক্রিন টিভিটা অন হয়। সংবাদ পাঠ হচ্ছিল। দেশের ভেতরে বাচ্চা হারানোর ঘটনা দিন দিন বেড়েই চলছে। কেমন অস্বাভাবিকভাবে নবজাতক শিশুসহ বাচ্চারা হারিয়ে যাচ্ছে। পুলিশ তদন্ত করে হসপিটালের কোনো ফল্ট পায়নি, কিন্তু এই মৃত্যুর রহস্য উদ্ধারে এখনও একটি সিক্রেট টিম করেছে। রেহান হাত উঠিয়ে ইশারা করে, এর মানে কি বুঝো? ভালো করে বুঝি, বাট দিস টাইম উই হ্যাভ টু মেক এ স্ট্রং ডিসিশন। রেহান বিরক্ত হয়ে জায়গা ত্যাগ করে। আর যেন ভাবছে গত কিছুদিন ধরেই অনেক অস্বাভাবিক ঘটনা আজ পাচ্ছে সে। ভালো কিছু হবে না এটা সে জানে। তাদের নিজের ভিতর নিজের জীবন নিয়ে কোনো চিন্তা নেই। যা চিন্তা সব ঈশাকে নিয়ে। তাদের ওই একটাই হৃদয়, দুটো শরীরে বেঁচে আছে একটা নারীর নেওয়া নিঃশ্বাস। এত ভালোবাসা, অথচ যার প্রতি এই ভালোবাসা সে কি আদৌ বুঝে কিছু? জঙ্গলের নিস্তব্ধতা যেন যেখানে গভীর রূপ ধারণ করে সব কিছুই নীরবে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। পাতার ঘর্ষণের শব্দ গা শিউরে ওঠে। এই নিস্তব্ধ ঘেরা জঙ্গলের মাঝে মাঝ বরাবর ঠায় হয়ে দাঁড়িয়ে আছে একটি পুরাতন বাংলো বাড়ি। বাইরে থেকে ভয়ঙ্কর হলেও ভিতরে বেশ আধুনিকতা লক্ষ্য করা যায়। অদ্ভুত বিষয়টা হলো, নিস্তব্ধ এই জঙ্গলের মাঝে ঠায় হয়ে দাঁড়িয়ে থাকা বাংলোটা নিঃশ্বাস নিচ্ছে। সেই নিঃশ্বাসের শব্দ দূর থেকে টেনে আনছে আগন্তুককে। বাংলো বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করতেই সামনে দেখা যায় বিরাট একটা খোলা জায়গা। সোফা সারি সারি সাজানো। সোফার উপরেই পায়ের উপর পা তুলে বসে আছে এক সুদর্শন পুরুষ। চোখ দুটো সবুজ ধরনের, চুলগুলো স্টাইল করা, শরীরে জড়ানো সাদা শার্ট, ঠোঁটের কোনায় বাঁকা হাসি। সে তার সামনে ঘটে যাওয়া দৃশ্যটা তৃপ্তির সাথে উপভোগ করছে। ভায়োলেন্স অ্যালার্ট। তার সামনে সোজাসুজি বসে আছে একটি মেয়ে, দেখতে বেশ সুন্দরী। শরীরের চামড়া ধবধবে সাদা, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। প্রায় অর্ধনগ্ন মেয়েটা, কিছু গোপন অংশ জড়ানো রয়েছে শুধু সামান্য কাপড়ে। মেয়েটার দৃষ্টি সোজাসুজি। বহু বছর খাবার না পাওয়ার পর হঠাৎ করে খাবার পেয়ে মানুষ যেমন করে, মেয়েটাও ঠিক সেভাবেই তাকিয়ে আছে। তার ওই সামনে দুটো বাচ্চা, তার ভেতরে একটি সদ্য নবজাতক, একটি বাচ্চার বয়স 4 মাসের মতো। পাশেই একটি গার্ড হাতে চাকু নিয়ে দাঁড়িয়ে আছে আদেশের অপেক্ষায়। মেয়েটা অনেকক্ষণ অপেক্ষা করে পাওলোর আদেশ না পেয়ে ফিরে যায়। আদেশ করছো না কেন? আমি পাগল হয়ে যাচ্ছি। আমি খেতে চাই ওই কচি মাংস আর রক্ত খেতে চাই। পাওলো শব্দ করে হাসে। এ তো পাবে, সবাই পাবে। তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম সামান্য। এমন করো না, কাটতে বলো।
আচ্ছা, তুমি এত করে বলছো যখন তখন। পাওলো ইশারা করে গার্ড তার হাতে থাকা ধারালো ছুরিটা দিয়ে বাচ্চা দুটোর শরীর থেকে আলাদা করে দিল। বাচ্চা দুটো শব্দ করে উঠল। মুহূর্তের ভেতর সাদা ফ্লোরের উপর বন্যা বয়ে গেল। এ তো মেঝে ঘষতে ঘষতে পান করতে করতে শুরু করলো। মেঝেতে পড়ে থাকা জিহ্বা দিয়ে লিক করতে শুরু করে। পাওলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। গার্ডেলে একে বাচ্চা দুটোর হাত নখ পা কেটে ইঁদুর সামনে পরিবেশন করলো। ইঁদুর শব্দ করে সেগুলো তৃপ্তির সাহায্যে খেতে শুরু করলো। এ যেন খাবার কতদিনের চেনা, সে খায়নি এমন। ইঁদুরকে গাঢ়টা স্পন্দিত হৃদয়টা বের করে এনে দিল। তখনও সেটা ডিপ ডিপ করছিল। মানুষ মৃত্যুর পর 2 থেকে 5 মিনিট যেটা সচল থাকে, এ তো খুব তৃপ্তি করে তার খাবার খেয়ে উঠল। গার্ড মাংসের শেষ টুকরো ইতুকে তুলে দিলে সবটা শেষ করে ইতু ক্ষুধা যেন মেটেনি। সে তাকিয়ে রইল পাউলোর দিকে। পাউলো ইতুর দিকে তাকিয়ে উত্তর দিল, এভাবে না তাকিয়ে আমাকে খুশি করলে কাল 4টা নবজাতকের মাংস উপহার দেব ইতু। ইতুর ঠোঁটে হাসি। সে হামাগুড়ি দিয়ে পাউলোর দিকে এগিয়ে যায়। পাউলোর পরনের প্যান্টের চেন খোলার পর নিচের কাজ শুরু করে দেয়। পাউলো মাথা এলিয়ে দেয় সোফার কোনায়। ইতুর চুলগুলো শক্ত করে চেপে ধরেছে। কিছুক্ষণের ভেতর সেখান থেকে ইতুর গুনগানের শব্দ ভেসে আসতে লাগে। আর এই প্রক্রিয়া চলতে থাকে ভোর পর্যন্ত। সূর্য যখন পৃথিবীর বুকে আলোক রশ্মি ফেলতে শুরু করে, তখনই ইতু নামক মেয়েটা জ্ঞান হারায়। ওর ভেতর থেকে কালো একটি অদৃশ্য সত্তা বেরিয়ে যায়। পাউলো খেয়াল করলো ইতু জ্ঞান হারিয়েছে। পাউলো ইতুর চোয়াল শক্ত করে চেপে ধরে বলতে শুরু করলো, তোর শরীর নিয়ে আমি কত কিছু করলাম। তুই এত সুন্দর, কিন্তু তাও আমি ওই চোখ দুটো ভুলতে পারি না, যে চোখ আমাকে ঘায়েল করেছে। রেহান আরশিয়ানের থেকে ওই মেয়েকে পেয়ে তোর জন্য বলি দেওয়ার আগে একটাবার বিছানায় অনুভব করতে চাই। রেহানের ছোড়া গ্লাস সোজা আয়নায় গিয়ে লাগে। মুহূর্তে বিকট শব্দে আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আরশিয়ান ঈশাকে জড়িয়ে ধরে, কি করছিস? ঈশা ঘুমিয়ে আছে, ভয় পাবে, উঠে যাবে। তুমি জানো ওই হারামজাদা কি পরিকল্পিত করেছে? রেহান। আরশিয়ানের ডাকে রেহানের ধ্যান ফিরে। ঈশার সামনে এত কিছু বর্ণনা বা আলোচনা করা ঠিক নয়। রেহান এসে পড়ে বিছানায়। ঈশাও নড়েচড়ে ওঠে আরশিয়ানের বুকের মাঝে থেকেই। আরশিয়ান নিজের বাঁধন আলগা করেন। ঈশা চোখ মেলে তাকায় নিজেকে আরশিয়ানের বাহুতে আর রেহানের পাশে পেয়ে অবাক হয়। এমন সকাল তার জীবনে এই দুবার এলো। ঈশা নিজেকে ছাড়াতে চায়, কিন্তু আরশিয়ান ছাড়ে না। সারুন। কেন? কেন মানে? সারুন, আমার বিরক্ত লাগছে। কথাটা শোনা মাত্র রেহানের মাথায় রাগ পুনরায় তরতর করে বেয়ে উঠল। ঈশার কনুই ধরে ঈশাকে বিছানায় ফেলে ঈশা আচমকা হওয়া এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। রেহান কোনো কথা না বলেই ঈশার উষ্ঠদয় আবদ্ধ করে নেয়। ঈশা নিজেকে বাঁচানোর জন্য হাত চালাতে শুরু করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। উল্টো রাগ হয়ে রেহান ঈশার ঠোঁটে দাঁত বসিয়ে দেয়। রেহানের মুখে রক্তের স্বাদ পেতেই যদি রেহান ঈশাকে ছেড়ে দেয়। ওর নীলাভ চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠেছিল। ঈশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আরশিয়ান হাসে। ঈশা ফিরে তাকায়। বলছিলাম তো, বেশি ছুটোছুটি করো না, এটা তোমার জন্য দুঃখ বয়ে আনবে। পাগল দুটো। ইউ আর রাইট বেবি। আরশিয়ান কথাটা বলে ঈশার গালে চুমু খেয়ে উঠে দাঁড়ায়। সেও বেরিয়ে যায় রুম থেকে। ঈশা পায়ের বালিশটা ছুঁড়ে মারে। 7 পাগলের 2 পাগল আমার কপালে এসেই জুটেছে। হোটেলের ব্রেকফাস্ট এরিয়াতে বসে আছে ঈশা। তার দুপাশে রেহান এবং আরশিয়ান, 2 ভাই। কোনো বিষয় নিয়ে সিরিয়াস মুডে আছে। ঈশা বেশ বুঝতে পারছে। গুরু গম্ভীর তাদের মুখশ্রী যেন কিছু নিয়ে চিন্তিত, আবার বেশ রেগেও আছে। ঈশা নিজের ব্রেকফাস্ট শেষ করে উঠে দাঁড়ায়। রেহান ঈশার হাত ধরে বলে, ঈশা ফিরে তাকাও।
শোনো মেয়ে, পুরো পৃথিবীর চিন্তা মাথায় ভর করলেও এক পাশে তুমি ঠিকই থাকবি। তোরে বলা সম্ভব না, তাই কখনো এইটা ভাবিস না তোর উপস্থিতি আমরা টের পাই না। এসে সরাসরি রেহানের নীলাভ চোখ দুটো চোখ রাখে। আজকের কথাগুলো অন্যরকম, ভীষণ অন্যরকম। ভেতরে একটা শীতল হাওয়া বয়ে গেল কথাগুলো শোনার পর। ঈশা পুনরায় জায়গায় বসে গাল দুটো ফুলিয়ে বলে, খাওয়া শেষে সেই জায়গায় বসে থাকতে হবে এই নিয়ম করে কবে থেকে হলো? ঈশার কথায় আরশিয়ান জুস ফেলে হাসতে শুরু করে। রেহান আর চোখে তাকিয়ে আছে। ঈশা ভেঙচি কাটে, আমি একটু যাই, ওই জায়গায় ঘুরি। সারাদিন এই দুজনের মাঝে থাকা ছাড়া আমার কোনো কাজই নেই। রেহান উঠে দাঁড়ায়। ঈশা ভাবে চর খাবে হয়তো এখন, কিন্তু না। তাকে অবাক করে দিয়ে রেহান বলে, যা ঘুইরা আয়। তবে তোরে যদি চোখের আড়াল হইতে দেখছি, খবর আছে। ঈশা অবাক হয়ে তাকিয়ে আছে। সত্যি সত্যি ওকে অনুমতি দিয়ে দিল। ঈশা খুশি হয়ে যায়। সে দ্রুত বেরিয়ে যায়। হোটেল এরিয়াতে বিরাট এক বাগান আছে। ঈশা সেখানে গেছে হাঁটার জন্য। আরশিয়ান তাকিয়ে আছে রেহানের দিকে। রেহান পুনরায় নিজের জায়গায় বসে। কাজের জন্য ভালোই পরিস্থিতি ব্যবহার করতে জানিস তুই? রেহান বাঁকা হাসে। হ্যাঁ, এতটা যদি না পারি তাহলে কি হইল? এরপর বল, পাওলোর খোঁজ পাওয়া গেল? পাওলোর বাগান বাড়িতেই আছে। মডেল এবং নিউজ প্রেজেন্টার ইতুর কথা শুনছো কখনো? হ্যাঁ, এই তো পাওলোর রিসেন্ট গার্লফ্রেন্ড। তাহলে ডাইনি? আমরা আমার আন্দাজ যদি সঠিক হয় তাহলে ইতুর ভেতরে ডাইনির আত্মা ভর করে। তবে সিক্রেট তথ্য এইটা যে পুরো দুনিয়ার সামনে ইতু পাওলোর গার্লফ্রেন্ড হইলেও ইতু এখনও পাওলোকে মেনে নেয় নাই। মানে ইতুকে জোর করা হয়েছে। হ, এরকমই কিছু মনে করো। পাওলোর সাথে দেখা করতে পারলে অনেক কিছুই বুঝতে পারতাম। হে চিন্তা করিও না, আমার মনে হয় পাওলো আজই আমাকে লগে দেখা করতে আইব। শিওর? কীভাবে? রেহান বাঁকা হাসে। সিক্স সেন্স। রেহান এবং আরশিয়ান খাবার শেষ করে বেরিয়ে আসে। বাগানে দাঁড়িয়ে আছে ঈশা। পর্ন গোলাপি গাউনটা উজ্জ্বল হয়ে উঠেছে সূর্যের আলোতে মিশে। ঈশা বাগানের প্রজাপতি স্পর্শ করে। ঈশার কোমল স্পর্শ সেগুলো উড়ে বেড়াচ্ছে ঈশার চারদিকে। সামনে সাজানো হরেক রঙা গোলাপ। ঈশার মনে আনন্দ দোল খাচ্ছে। দুই ভাই দূর থেকে এই দৃশ্য দেখছে। ঈশা এখনও আগের মতোই আছে, ইনোসেন্ট, ভীষণ ইনোসেন্ট। দেখি মায়া লাগে এমন। আরশিয়ান বুকে হাত রাখে। তার হৃদস্পন্দনের গতি বাড়ছে। ভাই, চলো বাড়িতে যাই। কেন? পাওলো চলে এসেছে। এত দ্রুত? চলো। গাড়ি বের করে ঈশাকে নিয়ে আসছি। আরশিয়ান ঈশার পাশে এসে দাঁড়াই। ঈশার মুখের হাসি ফুরোচ্ছে না। আরশিয়ানকে দেখে ঈশার মুখের হাসি উধাও হয়ে গেল। কি হয়েছে? আরশিয়ান এগিয়ে গিয়ে ঈশার মাথায় হাত রাখে। ঈশা চোখ বন্ধ করে নেয়। আরশিয়ান ঈশার মাথায় হাত বুলিয়ে দিতেই ঈশা চোখ খুলে তাকায়। আরশিয়ান হাসে। ঈশা আরশিয়ানের হাসির দিকে তাকিয়ে আছে আর ভাবছে সে কখনো আরশিয়ানের হাসি মুখ দেখেছে। লেটস গো ওয়াইফ। কোথায়? বাড়িতে। ঈশা আরশিয়ানের সাথে চলে আসে। ওরা বাড়িতে পৌঁছানোর পর দারোয়ান দরজা খুলে দেয়। ঈশা বেরিয়ে যায়। ঈশার মন ফুরফুরে ছিল। সে আপন মনে হেঁটে চলছিল, কিন্তু হঠাৎ করে ঈশার ভেতর কেমন ভয় করে। অজানা আশঙ্কায় কেঁপে উঠতে থাকা ভেতরটা। ঈশা নিজেও জানে না হঠাৎ করে তার এমন কেন লাগছে। ঈশা দাঁড়িয়ে যায় সদর দরজার সামনে। রেহান এবং আরশিয়ান ঈশাকে থেমে যেতে দেখে এগিয়ে যায় ঈশার পাশে। দাঁড়ায় দুজন। কি হয়েছে? হঠাৎ প্রশ্ন শুনে কেঁপে ওঠে মৃদু, কিন্তু এরপর ঈশার ভেতর থেকে ভয়টা কোথাও যেন উধাও হয়ে গেল। ঈশা রেহাম এবং আরশিয়ানের দিকে তাকিয়ে ফিরে তাকায়। কিছু না। ঈশার ভেতরে যাইয়া, আমাদের রুমে চলে যাবি বউ, বের হবি না যতক্ষণ না আমরা ভেতরে যাই। রেহানের কথা এই প্রথম। আদেশ বাদে অন্য কিছু অনুভব করলো ঈশা, তাই সে কথা বাড়ায় না। রেহানের কথা মতো সোজা রুমে চলে যায়। ওদিকে চৌধুরী বিলের ছাদেই গাঢ় হওয়া এক পিশাচের দেখা মিলে। এই দিনের আলোতে স্পষ্ট তাকে দেখা যাচ্ছে।
চিকন চিকন হাত পা দিয়ে দেয়াল চিপকে আছে কোনো টিকটিকির মতো। সাদা রঙা শরীর তার, যেন রক্তের কোনো অংশ নেই। ভয়ঙ্কর এই রূপ কোনো সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ঈশা ভেতরে চলে গেলে পিচাস ঘাড় ঘোরায় পুরোটা। ঈশা যা, ঘরে যা, আমি আসছি। ঈশায়া ভয়ঙ্কর কাঁপুনিতে উঠে পেয়ে সেই কণ্ঠ শুনলে শরীরে রোম দাঁড়াকরণের মতো আওয়াজ। রেহান আরশিয়ান ভেতরে প্রবেশ করে কাউচে পাউলোকে দেখে অবাক হয় না। পাউলো ওদের দেখে উঠে দাঁড়ায়। হ্যাঁ ব্রো, তোদের জন্য অপেক্ষা করতে করতে আমি বিরক্ত। তো অপেক্ষা না করলে চলে যাইতি। তোরে কেউ আটকাইছে এখানে? পাউলো রেহানের কথা শুনে জোরপূর্বক হাসে। রেহানের মজা করার স্বভাব গেল না, মোটেই না। আমি মজা করিনি। আরশিয়ান ভাইকে শিক্ষা দেওয়া উচিত, সঠিক শিক্ষা। আরশিয়ান হাসে। বস বস। পাউলো পুনরায় সোফায় বসে। তারপর বিয়ে করে নিলি, অথচ বললি না। ভাবিকে ডাক, পরিচিত হই। তোর ভাবি যার তার সামনে আসে না। যার তার মানে? যার তার মানে এই যেমন তুই, এমনই। পাউলো বাঁকা হাসে। কেউ কি তার নিয়তি থেকে পিছিয়ে যেতে পারে? আরশিয়ান আরশিয়ান সোজা পাউলোর চোখে চোখ রাখে। নিয়তি ধ্বংস করে দিতে আমাদের বেশি সময় প্রয়োজন নেই। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স। কথাটা শেষ হবার আগে রেহান থামিয়ে দেয় পাউলোকে। ওভার কনফিডেন্স না, এটাই নিত্য, এটাই সত্যি। পাউলো বাঁকা হাসে। ঠিক আছে, মেনে নিলাম। তো এতদিন পরে না এসেছি, কিছু লাল পানির ব্যবস্থা কর, বিষ এনে দিই। আরশিয়ান রেহানের কথায় সায় দেয়। হ্যাঁ, একবারে খেয়ে মরে যা। পাউলো হাতে থাকা চশমাটা ক্রোধের এসে ভেঙে টুকরো টুকরো বানিয়ে ফেলেছে। দুবাই তা বেশ বুঝতে পারল। ঈশা রুমে এসে ওড়নাটা রেখে ওয়াশরুমে যায়। গোসল সেরে রুমে এসে চুল আঁচড়াতে থাকে। হঠাৎ হয়ে ঈশার মনে হচ্ছে যেন সে একটি জঙ্গলের ভেতর চলে এসেছে। তার আশেপাশ থেকে সেই পুরাতন বাঁশটি পচা গন্ধ ভেসে আসতে থাকে, যেন একটা শরীরের পচা বিশ্রী গন্ধ। ঈশা নাকে হাত দেয়। হঠাৎ করে তার সাথে কি হচ্ছে? ঈশা চোখ বন্ধ করে চিৎকার করতে নিলে অনুভব করে তার চিৎকারে কোনো শব্দ হচ্ছে না। ঈশার চোখ বড় বড় হয়ে যায়। ঈশা নাক থেকে হাত সরিয়ে প্রাণপণে চেষ্টা করে একটু শব্দ করে বের করার, কিন্তু পারছে না। পরিস্থিতি হঠাৎ করে ভয়ানক হয়ে যায়। ঈশার সামনে পিশাচ এসে দাঁড়ায়। তার শরীর থেকে মাংস খসে পড়েছে। ঈশা নড়াচড়া করতে পারছে না। ঈশার নিঃশ্বাসও ক্রমশ আটকে যাচ্ছে। ঈশা কিছু বলতে নিল, হঠাৎ করেই একটা হাত ঈশাকে কাঁধে স্পর্শ করে। এই স্পর্শ ক্রমশ ঈশার শরীরে সরে পড়তে লাগে। ঈশা নিজেকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছে না। এই স্পর্শ তাকে বাজে অনুভব করাচ্ছে। সে তো আজ পর্যন্ত দুই ভাইকে নিজেকে স্পর্শ করতে দেয়নি। ঈশা শক্ত করে চোখ বন্ধ করে রাখে। নিঃশ্বাস আটকে আসছে তার। ঈশার বোধ হচ্ছে সে নিজেকে শেষ নিঃশ্বাস অতীব নিকটে চলে এসেছে। এমন সময় তলোয়ারের আঘাতে পিশাচের শরীর টুকরো হয়ে যায়। ঈশা নিজের গলায় হাত রাখে। কাশি শুরু করেছে সে। আশেপাশের সব কিছু ক্রমশ তাকে ঘিরে ধরতে নিলে রেহান এবং আরশিয়ান শুরু করে তলোয়ার যুদ্ধ। সময়ের সাথে চারদিকে রক্ত ছিটকে লাগতে শুরু করে। ঈশার চারদিকে রক্ত আর রক্ত। ঈশা বহে কানের কাছে দুহাত নিয়ে মাঝামাঝি বসে পড়ে। রেহান দৌড়ে এসে ঈশাকে পাঁচ করে তুলে নেয়। ঈশা রেহানের শার্ট খামচে ধরে। আরশিয়ান বাকি পিশাচগুলোকে খুন করে ফেলে। তলোয়ারটা রক্তাক্ত তার। আরশিয়ান এগিয়ে এসে রেহানের পাশে দাঁড়ায়। ঈশার শরীর কাঁপছে ভয়ে। ঈশা চোখ খুলে তাকায়। তার চারদিকে সব কিছুই হঠাৎ করে স্বাভাবিক হয়ে গিয়েছে। ঈশা রেহানের চোখে চোখ রাখে। এর মানে আমি আজ পর্যন্ত যত ঘটনার সাথে পরিচিত হয়েছি সব কিছু সত্যি ছিল। রেহান ঈশাকে বিছানায় বসায়। ঈশা রেহানের গাড়ে হাত দিয়ে ঝাঁকুনি দেয়। বলুন না, বলুন, চুপ থাকবেন না। ঈশার চোখে ভয়। এই ভয়টাই তার কখনো দেখতে চায়নি। রেহান ঈশার কপালে চুমু খায়। আরশিয়ান এগিয়ে এসে ঈশার পায়ের কাছে বসে। ঈশা লক্ষ্য করল সব কিছু পুনরায় নতুন হয়ে গেল।
চারিদিকে চোখ বোলাতে সে অনুভব করলো তারা তাদের রুমেই আছে। আর শিয়া নিশার চোখে চোখ রাখে। হ্যাঁ সত্যি, এগুলো পিচার ডাইনির সৃষ্টি ভ্রম। পিচার ডাইনি? হ্যাঁ পিচার ডাইনি। যখন তোমার জন্ম হয়েছিল তখন তোমার মাকেও সে মেরেছিল। ঈশা ভেতরের ভয় আরও বাড়তে শুরু করলো। আপনারা কিভাবে জানলেন? সেটা অনেক বড় গল্প। তোমার ভেতরে প্রশ্ন শেষ করার জন্য যে উত্তর দেওয়া প্রয়োজন আমরা সেটাই দিচ্ছি। পিচার ডাইনি নিজস্ব কোনো শরীর নেই, তাকে স্থির হতে হলে প্রয়োজন নিজের শরীর। তাই সে প্রতিনিয়ত তার শরীরে খোঁজ থাকে। কিন্তু সমস্যা হলো ও যতগুলো শরীর ভর করে সবগুলি নষ্ট হওয়া শুরু করে। ওর পিশাচ আত্মা বেশিক্ষণ ধরে রাখতে পারে না কোনো শরীর। তুমি এমন এক কন্যা যার শরীরে সে সারাটা জীবন পার করে দিতে পারবে, অথবা তোমার বলিতে সে নতুন শরীর পাবে। কথাগুলো ঈশার শরীরের পশম দাঁড় করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমার মাকে, রেহান দীর্ঘশ্বাস ফেলে, সে আরেক কাহিনী। আন্টি চাইলে তোমার সুস্থ রাখতে। তোমার আব্বা জানে তোমার আম্মার মৃত্যু ছিল অ্যাক্সিডেন্ট, কিন্তু আসল সত্যি তিনি জানেন না। ঈশা মাথা নুইয়ে নেয়। সব কিছু তার কাছে নতুন। হয়তো ঈশার পুরাতন স্মৃতি ঈশাকে একটু স্ট্রং বানাতে পারত। রেহান ঈশার হাত শক্ত করে ধরে রাখে। আমরা আসি। ঈশার চোখে চোখ রেখে কথাটা বলেছিল রেহান। ঈশা সত্যিই একটু ভরসা পায়। আরশিয়ান ঈশার দুহাতে চুমু খায়। আমরা আসি, আমরাই থাকবো ঈশা। ঈশা আজ ভরসা খুঁজে পাচ্ছে। ঈশার মনে দুজনের জন্য আস্থা বাড়ছে। মনে হচ্ছে ওরা ঠিকই ঈশাকে বাঁচিয়ে নেবে। রেহান ঈশার মনের অবস্থা বুঝতে পারে। রেহান উঠে দাঁড়ায়। ঈশার সামনে একটা প্যাকেট রাখে। আজকের দিনে ইস্যুর নামে দিয়ে দিলাম ভাই, সব বাদ দাও। কোনো অফিস নাই, কোনো কাজ নাই। বউকে খুশি করা আমাদের দায়িত্ব। আরশিয়ান হাসে। রেহানের কথা শুনে ঈশারও ভালো লাগে। মনে মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করে। রেহান আরশিয়ানকে ইশারা করে। আরশিয়ান বেরিয়ে আসে। বেরিয়ে কেন গেলি? দেখি না বউ কেমনে সাজে আমাকে লাগিয়া। বাহ, তুই জানিস ও আমাদের জন্য সাজবে? সাজবে তো। আমি দেখতে চাই ওরে আমাকে লাগিয়া সাজবো, আমাকে নামে সাজবো। সে সৌন্দর্যের হকদার হব আমরা, আর কেবল আমরা। ওকে ওকে, চল তাহলে আমরাও রেডি হই। প্যাকেট খুলতে একটা ললা শাড়ি খুঁজে পেল ঈশা। ঈশা শাড়িতে অভ্যস্ত নয় তেমন। তার কাবার্ড জুড়ে শুধু গাউন আর অনপিচ। ওরা কখনো ঈশাকে বলেনি এটা পরা যাবে না, ওরা পরা যাবে না। ওদের একটাই আবদার, ঈশা শুধুমাত্র ওদের। ঈশা শাড়িটা হাতে নিয়ে অনেকটা সময় ধরে ভাবে। এরপর ওয়াশরুমে চলে যায়। লাল শাড়িতে নিজেকে দেখে নিজেরই বেশ ভালো লাগছিল ঈশার। পাড় এবং আঁচলের জারি সুতার কাজটা শাড়িকে আরও সুন্দর করে তুলেছে। ঈশা বহু দিন পর আজ ড্রেসিং টেবিলের সামনে বসেছিল সাজবে বলে। ঈশা ভাবে রেহানকে সে ভয় পেয়েছিল একটা সময়। রেহানের থেকে পালানোর প্রাণপণ প্রচেষ্টা করতে গিয়ে আরশিয়ানের সাথে পরিচয় হলো। কিভাবে দুজন তার জীবনের সাথে জড়িয়ে গেল। ঈশা একটা ললা লিপস্টিক ওঠায়। বহু দিন পর ঠোঁট রাঙাল সে। ঈশাকে লাল টুকটুকে বউ দেখাচ্ছে। বিয়ের পর এই প্রথম সে নিজেকে প্রস্তুত করল বরের জন্য। উপোস বরদের হবে। রেহান এবং আরশিয়ানের শার্ট সাদা এবং কালো, বাকি সবই এক। দু ভাইকে দেখে আলাদা করাটা বেশ কষ্টকর। রেহান এবং আরশিয়ান লিভিং রুমে বসে আছে। প্রহর একটা কেটে গিয়েছে ইতিমধ্যে। রেহান ভেতর ঈশাকে দেখার আলাদা একটা উত্তেজনা কাজ করছে আজ। আরশিয়ান রেহানের হাঁটুতে হাত রাখে। রেহান ভাইয়ের দিকে ফিরে চায়। ক এত উত্তেজিত কেন তুই? বুঝো কেমনে? হাঁটু নাড়াতেই আছিস, যে কেউই বুঝে যাবে। মান সম্মান কিছু রাখলা না ভাই? এমন সময় সিঁড়ি বেয়ে নেমে আসে ঈশা। পরনে হাই হিলটা বেশ শব্দ করছে। দু ভাই সে দিকে দৃষ্টি স্থির করে। ঈশার এ রূপের সাথে তারা অবগত নয়। এই মেয়েটা বোধহয় জীবনের প্রথম এমন লাল শাড়ি পরেছে, এবং তাকে এই প্রথম বউ বউ দেখাচ্ছে। ঈশার লম্বা চুলগুলো স্ট্রেট করা। রেহান তাকিয়ে বুঝতে পারে হয়তো এই কাজ করতেই মেয়েটা এত সময় নিয়েছে। তবে মনের মাঝে ভালো লাগা কাজ করল। তাদের বউ তাদের জন্য নিজেকে প্রস্তুত করেছে।
সময় দিয়েছে। জানো ভাই, সে পুরুষ মহা ভাগ্যবান যার বউ তার লাইগা এত সুন্দর করে তৈরি হইয়া আহে। আচ্ছা তাই। হ। আর সে পুরুষ আরও ভাগ্যবান যার ব্যক্তিগত নারী এখনও বাচ্চা স্বভাবের। নারীর বাচ্চা স্বভাবকে কখনো ম্যাচিউরিটিতে পরিণত করতে নেই। নারী যতক্ষণ হাসবে ততক্ষণই সংসারে শান্তি আসবে। ঈশা ততক্ষণে ওদের সামনে এসে দাঁড়ায়। ঈশার বেশ লজ্জা লাগছে। দু ভাই একটা সেকেন্ডের জন্য চোখের পলক ফেলেনি, আর চোখ সরায়নি। রেহান হাত এগিয়ে দেয়। মাই কুইন, চলো একখান সুন্দর দিন উপহার দেই তোমাকে। ঈশা মিষ্টি হাসে। আরশিয়ান ঈশার গাল টানে। ঈশার গাল এতে লাল হয়ে আসে। বিরাট এক রাজপ্রাসাদ। পুরাতন সময়ের প্রাসাদটাকে অসম্ভব সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়েছে। ঈশা নিজের চোখে এত বিস্ময়কর দৃশ্য দেখে অবাক। এটা কি এত সুন্দর কেন? আরশিয়ান ঈশার রিয়াকশন দেখে হাসে। যেতে চাও ওইখানে? হ্যাঁ। কংগ্রাচুলেশনস, এই পুরো প্রাসাদটা আমাদের, অর্থাৎ তোমার হাজবেন্ডদের। তার মনে এটার মালকিন হলে তুমি। ঈশা অবাক হয়ে যায়। এত বছর পর এসেও এত পুরাতন একটা ঐতিহ্যের মালিকেরা। আপনাদের দাদাদের কেউ জমিদার ছিল কি? সেটা কেন? না মানে এত সুন্দর প্রাসাদ কোন জমিদারেরই হতে পারে? রেহান ঈশার হাতে ওষ্ঠ ছোঁয়ায়। ঈশা মৃদু কেঁপে ওঠে। এইটা তোমার ব্যক্তিগত সম্পত্তি মনে করবা, বুঝছ? রেহানের বুঝছ বলাটা ঈশার কাছে এত কিউট লাগল। সে মিষ্টি হাসি দেয়। ওদের গাড়িটা ভেতরে প্রবেশ করে। ঠিক পুরাতনকালে রাজমহলের রাজা রানীদের যেমন করে আমন্ত্রণ জানানো হতো, ঈশা, রেহান এবং আরশিয়ানকেও ওভাবে আমন্ত্রণ জানানো হয়। লাল গালিচা বিছিয়ে আশেপাশে সার্ভেন্টরা লাল গোলাপ ছিটিয়ে দিচ্ছে। ঈশা এগুলো দেখে যে কতটা খুশি হচ্ছে তা ওর মুখে লেগে থাকা হাসি দেখলেই বোঝা যাচ্ছে। ওরা তিনজন ভেতরে প্রবেশ করার পর একজন সার্ভেন্ট এগিয়ে আসে। মহারানী, আপনি আমার সাথে আসুন। ঈশা অবাক হয়, জিজ্ঞেস করে, মহারানী, আমি তো রানী নই। রেহান ঈশাকে জড়িয়ে নেয়। কে বলেছে রানী নও তুমি? আমাদের রানীই তো। হলে না তুমি রানী? ঈশা নিজের চুল ঠিক করে বেশ পোজ নিয়ে বলে, আচ্ছা তাহলে আমি রানী। একটা ছবি তুলুন এখানে বসে। ঈশা একটা চেয়ারে বসে। আরশিয়ান ফোন বের করে ঈশার ছবি তুলে। ঈশা অনেকগুলো পোজ দেয়। আরশিয়ান ভাবে, যখন ঈশাকে ভালোবাসার প্রয়োজন ছিল তখন খুব অবহেলা করেছিল সে। রেহান, সে যে ঈশাকে প্রথম থেকেই ভালোবেসে এসেছে। আরশিয়ানের আফসোস হয় কেন সে ঈশাকে বেশি ভালোবাসা দিতে পারেনি। ঈশার বেশ কয়টা ছবি তোলার পর ঈশা সার্ভেন্টের সাথে প্রাসাদটা ঘুরে দেখতে চলে যায়। ঈশা চলে গেলে রেহান দীর্ঘশ্বাস ফেলে। হে, যদি জানতো এইটা ওরই বাড়ি, তইলে কি হইত? আমি জানি ঈশার কিছু মনে আসাটা সম্ভব নয়, তবে আমি আজ ওকে সব সত্যি জানিয়ে দিতে চাই। আমাদের আসল সত্যি, আমরা কি এবং কেন, সবটাই আজ ওকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হবে আজ থেইকা। হয়তো রাতে ডিনার টেবিলেও ছিল এলাহি আয়োজন। ঈশার কাছে সবকিছু নিতান্তই আরশিয়ান এবং রেহানের সারপ্রাইজ। তবে শুধু ওরাই জানে এই সব কিছু ঈশাকে উপহার দেওয়ার জন্য ওরা ঠিক কতগুলো বছর অপেক্ষা করেছে। খাবার শেষ করে ঈশাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। ঈশা দেখে কি সুন্দর লাল টুকটুকে বউয়ের মতো করে রুমটা সাজানো হয়েছে। বিছনার উপর শাড়ি, লাল পাড় সাদা শাড়িটা, তার সাথে চুড়ি এবং কিছু সোনার গহনা রাখা হয়েছে। ঈশা মৃদু হাসে। শাড়িটা বেশ পছন্দ হয়েছে তার। এমন সময় রুমে প্রবেশ করে সেই সার্ভেন্ট। আসবো রানী? জি আসুন। সার্ভেন্টের হাতে পিতলের বড় একটা থালা, তার উপর সাজানো আছে নান প্রসাধনী, আবার কিছু গোলাপ সহ অনেকগুলো ফুল। সার্ভেন্ট সেটা পাশে রেখে বলে, শোনা যায় এই শাড়িটা সম্রাট রেয়ানের আমলে তিনি তার প্রিয়তমার জন্য তৈরি করিয়েছিলেন। তবে তার প্রিয়তমা এটা পরতে পারেনি। পরতে পারেনি কথাটা শুনে ঈশা অবাক হয়। পরতে পারেনি কেন? আসলে সম্রাট রেয়ান তার প্রিয়তমাকে প্রথম ভালোবাসতেন না, কিন্তু যখন থেকে তিনি ভালোবাসা শুরু করলেন তখন তার প্রিয়তমা মারা যায়। কেন মারা যায়? সে বহু কাহিনী। এই শাড়িটার উপর কাজগুলো সব সোনা এবং রূপায় করা। প্রায় 100 দিন ধরে 40 জন শ্রমিক মিলে তৈরি করেছিল শাড়িটা। ঈশা হাসে। ছেলেরা সব সময় চলে গেলেই কদর করে বুঝি। রানী সেহবা প্রথম, আমারও এমনটাই মনে হতো, কিন্তু জনাবদের ভালোবাসা দেখে আমার সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আপনি জানেন না, আপনাকে এখানে আনার জন্য ওনারা গত কিছু দিন ধরেই ব্যস্ত ছিলেন। এই প্রাসাদের প্রতিটা কাজ নিজেরা দাঁড়িয়ে করিয়েছেন। ঈশার ভেতর ভালো লাগা কাজ করে ওদের জন্য। সত্যি ওরা তার জন্য পাগলই বলা চলে।
আবার রাজা রামীর গল্পটা তার কাছে বসে গল্পের মতো লাগছে। সে শাড়িটায় হাত বুলিয়ে দেখছে। সার্ভেন্ট এরপর অনুমতি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। ঈশা শাড়িটা পরে নেয়। গহনাগুলো দেখেও বর্তমান সময়ের মনে হল না, বহু পুরাতন ডিজাইন। ঈশা সবগুলোকে পরে আয়নার সামনে নিজেকে দেখে। আজ ঈশাকে পুরাতন কালের কোন রানীর মতোই লাগছে। ঈশা ফোন বের করে দুটো ছবি তুলে নিজের। এরপর সে বিছনায় বসে ওদের দুজনের অপেক্ষা করতে থাকে। তবে বেশ কিছুক্ষণ কেটে গিয়েছে, ওদের খোঁজ নেই। ঈশা বিরক্ত হয়ে জানালার কাছে গিয়ে বসে। পূর্ণ চাঁদ না হলেও বেশ বড় চাঁদই উঠেছিল। ঈশা জানালার পাশে বসে চাঁদ দেখতে শুরু করে। আজ তার ভেতরে কিছু আলাদাই ইমোশন কাজ করছে। এমনটা আগে কখনো হয়নি। তার জীবনের সাথে জড়িত সব গল্পগুলো এক এক করে সব মনে পড়ে। দু ভাইয়ের চোখে নিজের জন্য ভালোবাসা পাগলামি দেখেছে। ঈশা ফোনে দেখে রাত তখন 11টা বাজে। ওরা কোথায় রয়ে গেল? ঈশা এটা ভাবতে ভাবতে রুমের লাইট বন্ধ হয়ে যায় হুট করেই। ঈশা ভয় পেয়ে যায়, জানা থেকে সরে আসে। ফোনটাও বন্ধ হয়ে গিয়েছে। ঈশা অন করতে চেষ্টা করে, পারে না। এমন সময় দরজা খোলার শব্দ পায় ঈশা। সে দরজার দিকে তাকায়। কোন মানুষের ছায়া দেখা যায় না। ঈশা ভাবে সেই পিচাস এলো না আবার। কে ওখানে? হুট করেই দরজা বন্ধ হয়ে যায়। ঈশা ভয় পেয়ে যায়। পিছিয়ে যেতে নিলে লাইট চলে আসে। লাইটের আলোতে নিজের সামনে বিরাট দুই নেকড়ে দেখে ভয় পেয়ে যায় ঈশা। চিৎকার করে ওঠে, রেহান আরশিয়ান, আপনারা কোথায়? ঈশা অবাক হয়। নেকড়ে দুটো তার কাছে এসে তার পায়ের সাথে লেগে থাকে, মাথা নাড়ায়। ঈশার ভেতর থেকে ভয়টা গায়েব হয়ে যায়। সে বসে পড়ে। একজনের মাথায় হাত দিতে অন্য জন জিহ্বা দিয়ে ঈশার গাল লিক করে। ঈশা হেসে ফেলে খিলখিল করে, তোমরা কি এই প্রাসদের কেউ? ঈশার প্রশ্ন করার সাথে সাথে নেকড়ে দুটো তাদের মানব দেহে ফিরে আসে। ঈশা চোখের সামনে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। ঈশার চোখ বড় বড় হয়ে আছে। আরশিয়ান, রেহান, এগুলো কি? আরশিয়ান এগিয়ে ঈশার হাত ধরে। ঈশা, আমি চাই তুমি আজ সব সত্যি জানো। মানেটা হলো আমাদের আসল পরিচয় এটাই। ঈশা অবাক হয়ে যায়। মানে কি? আমার মাথায় কিছুই আসছে না। এই সব কি হচ্ছে? রেহান ঈশার হাতের কবজি ধরে নিজের দিকে ফেরায়। ঈশা রেহানের চোখে চোখ রাখে। রেহান মাত্র 5 মিনিটে ওদের অতীত দেখায় ঈশাকে। তবে সেখানে ঈশা ছিল না। ছিল কিভাবে ওরা অভিশাপের কারণে নেকড়ে হয়েছিল। ঈশার সাথে হওয়া ঘটনাগুলো সেখানে ছিল না। ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে ওদের দুজনের দিকে। তুমি আমাদের মেয়ে ঈশা। একটা নেউলের একটাই মেট থাকে। ওরা নিজেদের জীবনে শুধুমাত্র একটাই মেটকে স্বীকার করতে পারে। আমাদের জন্য যেটা হলে তুমি। ভালোবাসি ইস্যু, প্রচণ্ড ভালোবাসি। কথা দিচ্ছি তোর লাইগা সব করতে রাজি। তুই শুধু আমাগো থাক, শুধু তুই থাক। ঈশা বিছনায় বসে পড়ে। দু ভাই ওর পায়ের কাছে বসে আছে। ঈশার চোখ বেয়ে পানি গাড়িয়ে পড়ে। আরশিয়ান মুছিয়ে দেয় ঈশার চোখ। তুমি চাইলে আজও কিছু হবে না ঈশা। আমরা অন্য রুমে চলে যাচ্ছি। তুমি তৈরি না হওয়া পর্যন্ত আমরা কেউ তোমায় স্পর্শ করব না। ঈশা কোন কথা বলে না। রেহান আরশিয়ানের দিকে তাকায়। আরশিয়ান ইশারা করে। দু ভাই তখন উঠে চলে যেতে লাগে। কিন্তু ঈশা ধরে ফেলে দুজনের শার্ট। দু ভাই ফিরে চায়। ঈশার চোখে তখনও পানি। রেহাম এবং আরশিয়ান ঈশার গালে স্পর্শ করে মুছিয়ে দেয় পানি। ঈশা দুজনের হাত ধরে, কান্না করে মন খুলে। এরপর হুট করেই বলে, ভালোবাসি। কথাটা শুনে দু ভাই অবাক হয়ে যায়। রেহানের পায়ের কাছে বসে পড়ে। কি বললে জান? ঈশা নাক টেনে বলে, শুনেননি ভালোবাসি। রেহান হেসে ফেলে। সে ঈশার গালে চুমু খায়। ভালোবাসি টু। আরশিয়ানের ভেতর আর কোন দ্বিধা কাজ করে না। সে ঈশার ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরে। ঈশা বিছনায় পড়ে। ভাই ওয়েট। আরশিয়ান মাথা তুলে বলে, তুই ওর ফার্স্ট কিস চুরি করেছিস। বেশি কথা বলিস না। ঈশা ওদের কথোপকথন শুনে খিলখিল শব্দ করে হেসে ওঠে। রেহান এগিয়ে এসে ঈশার ঘাড়ে নাক গুজে, খুব বেশি হাসছ? হ্যাঁ, দেখাচ্ছি মজা। কোন দ্বিধা, কেন সংকোচ ছাড়াই সে রাত্রিল একান্ত তাদের ভালোবাসার নতুন অধ্যায়ের শুরু। ঈশা এটা মেনে নিয়েছে, এবং সে এটাও মেনে নিয়েছে সে ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে। তবে এই রাতে দুজনকে সামলাতে গিয়ে শেষের দিকে জ্ঞান হারায়। রেহান পরপর চুমু খায় ঈশার গালে। একান্ত আমাগো হয়ে গেলা যান। এরপর যে পালাইবার কোন রাস্তা রইল না। আরশিয়ান অপর পাশেই ছিল। সেও ঈশার দিকেই তাকিয়ে আছে। ঈশা তখন ঘুমিয়ে আছে ক্লান্ত হয়ে।
আরশিয়ান ঈশার চুলগুলো নাকের কাছে নিয়ে সেই ঘ্রাণ নিতে নিতে বলে, হ্যাঁ এইবার আর পালানোর রাস্তা রইল না, নিজ হাতেই সব বন্ধ করেছ জান। পরবর্তী দিনগুলো আরও কঠিন হতে চলেছে। তোমার কাজ হবে শুধু আমাদের ভালোবাসা, বাকিটা আমরা সামলে নিব। তোমার কাজ হইব শুধু আমাগো ভালোবাসা। রেহান আরেকটা চুমু দেয় ঘুমন্ত ঈশার গালে। আরশিয়ান চোখ ছোট ছোট করে তাকায়। আর চুমু না, কতগুলো চুমু খাবি? তুমিও খাও আমার ভালোবাসায় হিংসা কেন দেখাও? হেহ আমি মোটেই হিংসা করি না, আমিও চুমু খেতে পারি। কথাটা বলে আরশিয়ানও চুমু খায় ঈশার গালে। দু ভাই নিজেদের কাণ্ডে হেসে ফেলে। চলবে।